Hello everyone. This class is for old third year batch. ফোনেটিক্সের ক্লাস কালকে আমরা স্টার্ট করেছিলাম এবং কালকে আমরা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং সেখানে বলেওছিলাম যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আমরা ফোনেটিক্সটাকে ডিসকাস করছি এবং ফোনেটিক্সের ক্লাসে বোর্ড ওয়ার্ক অবশ্যই লাগবে, বোর্ড ওয়ার্ক আমি করবো। তার আগে অন্তত বেসিক যে টার্মগুলো সেই টার্মগুলোকে জানতেই হবে, পরবর্তীকালে যখন আমরা ডিটেলড অ্যানালিসিস করবো, যখন টার্মগুলোকে বলবো আমরা সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। যেমন যে টার্মগুলো কালকে আমরা দেখেছি, যে টার্মগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ফোনেটিক্স সবচেয়ে প্রথম টার্ম যেটা আমাদের এই ব্রাঞ্চ অফ স্টাডি ফোনেটিক্স, এবং এগুলো মাথায় রাখবি, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট। কারণ আমরা বলেছিলাম দেখবি যেখানে শর্ট কোয়েশ্চেন আমাদের এখান থেকে আছে 8 নম্বর, অ্যাকচুয়ালি 3 টার্ম ডেসক্রিপশন পড়বে 2 ওয়ার্ডের, সেটা 4 নম্বর আলাদা। আর ফিজিক্যাল প্রপার্টিজ অফ স্পিচ সাউন্ড পড়তে পারে, সেখানে এগুলো প্রত্যেকটাই শর্ট কোয়েশ্চেন। এই আর্টিকুলেটার কাকে বলে, স্ট্রিকচার কাকে বলে, নেজেল সাউন্ড কাকে বলে, ওরাল সাউন্ড কাকে বলে, বা ফোনিম কাকে বলে, হোয়াট ইজ ফোনেটিক্স, অল দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন্স। তো কালকে যে টার্মগুলো আমরা জেনেছিলাম, হোপফুলি সেই টার্মগুলো নিয়ে প্রবলেম নেই। অর্ণব আমাকে বললি গ্রুপে প্রবলেম আছে তোর ওই ছবিটা নিয়ে, যে ডায়াগ্রামটা আমরা কালকে ডিসকাস করেছিলাম, ওটা আমি আবার আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাছাড়া যে পয়েন্টগুলো কালকে আমরা ডিসকাস করেছি, হোপফুলি সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। যেমন সবচেয়ে প্রথম আমরা ডিসকাস করেছিলাম যে ফোনেটিক্স, হোয়াট ইজ ফোনেটিক্স। খুব সিম্পল রাখ, ডেফিনেশনে কী লেখা আছে সেটাই আমাকে মুখস্থ করতে হবে, কোনো দরকার নেই। দ্য সায়েন্স which is involved in the production of any speech sound that is known as the study of that science, the study of that branch of science is known as phonetics. যে কোনো ভাষার যে কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করতে গেলে কি কি হয়, কোন বিজ্ঞান ফলোড হয়, সেই পুরো ব্রাঞ্চ অফ সেই সায়েন্সটাকে স্টাডি করা, সেটার নাম হচ্ছে ফোনেটিক্স। আমি আবার কালকেও ক্লিয়ার করেছিলাম, আজকেও ক্লিয়ার করি, যে এখানে সাউন্ড বলে কোনো কথা হয় না। যা কিছু আমরা বলবো সেটা হবে স্পিচ সাউন্ড, বা যেটা আমাকে বলছি আমরা ফোনিম। এই স্পিচ সাউন্ডের একটা সিম্বল হয়, একটা সিম্বল আছে, যেটা কালকে আমরা আলোচনা করে নিই, আজকে আলোচনা করব। যেখানে দেখবি পিডিএফটা দেওয়া আছে, ফটোকপিটা দেওয়া আছে, সেখানে যেখানে আমরা পি বি টি ডি এগুলো লিখেছি, ওগুলোকে পি বলবো যদি শুধু পি লেটারটা থাকে, কিন্তু পি এর পাশে দুদিকে যদি দুটো আমরা বার দিই, স্ল্যাশ দিই, সেটা কিন্তু আর পি থাকলো না, তখন সেটা স্পিচ সাউন্ড প হচ্ছে। অর্থাৎ কোথাও আমরা পি বি টি ডি এইগুলো লিখবো না, কিন্তু আর এবার হবে প ব ট ড, এই সাউন্ডগুলো আসবে যেগুলো আমরা ফোনিম বলছি বা স্পিচ সাউন্ড বলছি। এবং সেগুলো সিম্বল কি না, পি লিখে তার ডান দিকে এবং তার বাঁ দিকে দুটো স্ল্যাশ দেওয়া, এটা হচ্ছে দ্য সিম্বল অফ স্পিচ সাউন্ড, দ্য সিম্বল অফ ফোনিম। বোঝা গেছে? তাহলে কালকে ফোনেটিক্স কাকে বলে আমরা দেখেছি, তার সঙ্গে দেখেছি আমরা ফোনিম কাকে বলে, এই স্পিচ সাউন্ডগুলোকে ফোনিম বলে। টোটাল কটা ফোনিম আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে? 44। তার মধ্যে 24 হচ্ছে কনসোনেন্ট ফোনিম এবং 20 হচ্ছে ভাওয়েল ফোনিম। ক্লিয়ার হয়েছে এটা? এবং তারপরে আমরা দেখেছি আর্টিকুলেটার্স কাদেরকে বলে, স্পিচ অর্গানগুলোকে আর্টিকুলেটার্স বলে। অর্থাৎ যে সমস্ত স্পিচ অর্গানের মাধ্যমে কোনো একটা ল্যাঙ্গুয়েজের স্পিচ সাউন্ড প্রডিউসড হয়, সেইগুলোকে বলে স্পিচ অর্গানস বা আর্টিকুলেটার্স। আমরা ভেঙে বুঝিয়েছিলাম, আর্টিকুলেট মানে হচ্ছে প্রডিউস, তাহলে আর্টিকুলেটার্স মানে কি? প্রডিউসার্স, যারা সেই স্পিচ সাউন্ডটাকে প্রডিউস করছে। এবং আর্টিকুলেটার্সের কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম, দ্য টিপ অফ দ্য টাং, দ্য ফ্রন্ট অফ দ্য টাং, দ্য ব্যাক অফ দ্য টাং, টিথ রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট, লোয়ার লিপ, আপার লিপ, এটসেট্রা। এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ আর্টিকুলেটার্স। তার মধ্যে কোনো আর্টিকুলেটার্সকে বলা হয় অ্যাক্টিভ আর্টিকুলেটার, আবার কিছু আর্টিকুলেটার্সগুলোকে বলা হয় প্যাসিভ আর্টিকুলেটার। ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ আর্টিকুলেটার অ্যান্ড প্যাসিভ আর্টিকুলেটার? অর্থাৎ কোনো স্পিচ সাউন্ড প্রোনাউন্স করার ক্ষেত্রে, কোনো স্পিচ সাউন্ড আর্টিকুলেট করার ক্ষেত্রে যে স্পিচ অর্গানগুলোর ভূমিকা মুখ্য, যে স্পিচ অর্গানগুলোর ভূমিকা প্রাইমারি, তাদেরকে বলা হয় অ্যাক্টিভ আর্টিকুলেটার্স। এবং যে স্পিচ অর্গানগুলোর ভূমিকা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি, তাদেরকে বলা হয় প্যাসিভ আর্টিকুলেটার্স। ভূমিকা কিন্তু দুটো আর্টিকুলেটারেরই আছে, একজনের অ্যাক্টিভ, একজনের প্যাসিভ। আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম কালকে। প সাউন্ডটা, প স্পিচ সাউন্ডটা মনে করে দেখবি একবার,
যেখানে দুটো লিপের ফাংশন আছে, দ্য আপার লিপ অ্যান্ড দ্য লোয়ার লিপ, এবং সেই প সাউন্ডটা প্রডিউস করতে গেলে যার ভূমিকা বেশি সেটা হচ্ছে লোয়ার লিপ, এবং যার ভূমিকা দরকার কিন্তু সেকেন্ডারি সেটা হচ্ছে আপার লিপ। সেই কারণে আপার লিপকে আমরা বলছি প্যাসিভ আর্টিকুলেটর, আর লোয়ার লিপকে আমরা বলেছিলাম অ্যাক্টিভ আর্টিকুলেটর। এছাড়াও আমরা চেনার সুবিধার্থে কমন সেন্স ইউজ করার মাধ্যমে আমরা বুঝতে কিন্তু পারবো কোনগুলো অ্যাক্টিভ আর্টিকুলেটার্স, কোনগুলো প্যাসিভ আর্টিকুলেটার্স। যে আর্টিকুলেটরগুলো, যে স্পিচ অর্গানগুলোর মুভমেন্ট বেশি, যেগুলো ফ্লেক্সিবল বেশি, অবভিয়াসলি সেইগুলো হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, আর যেগুলোর মুভমেন্ট কম, যেগুলোর মুভমেন্ট লিমিটেড বা যেগুলো রিজিড, সেটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। তাহলে এই ফর্মুলার মাথায় রেখে আমরা অ্যাক্টিভ আর্টিকুলেটর বলতে পারি টাঙের তিনটে পার্ট কি, কারণ টাং মানে খুব ফ্লেক্সিবল। তাহলে ফ্রন্ট অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং, টিপ অর ব্লেড অফ দ্য টাং, এই তিনটেই হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর। লোয়ার লিপ হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, আর আপার লিপ যদি আমরা বলি, হার্ড প্যালেট যদি বলি, সফট প্যালেট যদি বলি, টিথ রিচ যদি বলি, এইগুলো হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর, কারণ এদের মুভমেন্ট অতটা ফ্লেক্সিবল নয়, এরা প্যাসিভ রোল প্লে করে। তাহলে হোপফুলি অ্যাক্টিভ আর্টিকুলেটর কাকে বলে, প্যাসিভ আর্টিকুলেটর কাকে বলে এটাও বোঝা গেছে। এক্সাম্পল, ফোনিম কাকে বলে, ফোনেটিক্স কাকে বলে, ফোনিম কটা টোটাল আছে ইংরেজি স্পিচ সাউন্ডে, এটাও আশা করি বোঝা গেছে। এবং আমরা ব্যাখ্যা করেছিলাম কালকে ওরাল সাউন্ড কাকে বলে আর নেজাল সাউন্ড কাকে বলে। ডায়াগ্রামটা আবার একবার চোখের সামনে নিয়ে আসবি, যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছিল গ্রুপে পিডিএফ আকারে। কারো কারো বুঝতে অসুবিধা আছে ডায়াগ্রামটা, অবভিয়াসলি আই উইল ট্রাই টু ক্লিয়ার ইট অ্যাগেন। একদম ডায়াগ্রামটার ফার্স্ট ডায়াগ্রামটা, সেকেন্ড ডায়াগ্রামটা নয়, সেকেন্ড ডায়াগ্রামটা আজকে আমরা আসবো, তার আগে ফার্স্ট ডায়াগ্রামটা আরেকবার বুঝে নে। ফার্স্ট যে ডায়াগ্রামটা দেওয়া ছিল সেখানে দেখবি ভোকাল কর্ডস যেটা আছে, ওই ভোকাল কর্ডের মানে এলাবোরেট পিকচার যদি বলি বা ভোকাল কর্ডের ম্যাগনিফাইড পিকচার যদি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় ছবিটা। ওটা এখন বোঝার দরকার নেই, ওটা আমরা পরে আসছি, আজকের ক্লাসে আসবো কিন্তু একটু পরে আসছি। ভয়েসলেস সাউন্ড আর ভয়েস সাউন্ড কীভাবে হয় সেটা বোঝার জন্য ওই ভোকাল কর্ডের ম্যাগনিফাইড যে পিকচারটা সেটা লাগবে, সেই ডায়াগ্রামটা কাজে লাগবে তখন। আগে এখানে দেখ যে ওরাল সাউন্ড আর নেজাল সাউন্ড কীভাবে প্রডিউসড হয়। দুটো জিনিস আগে ভালো করে বুঝে নে। নেজাল ক্যাভিটি যেটা আছে সেটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, নেজাল ক্যাভিটির মধ্যে দিয়ে এয়ার পাস হয়ে যদি কোনো সাউন্ড প্রডিউসড হয় তাকে নেজাল সাউন্ড বলে। অ্যাকচুয়ালি এই যে স্পিচ সাউন্ড যেগুলো আমরা প্রডিউস করছি, প্রত্যেকটা সাউন্ডে উচ্চারণ করে দেখ না, প, ব, ট, ড, ক, গ, যাই বলি না কেন, এই সাউন্ডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লো অফ এয়ার। লাংয়ের মধ্যে যে এয়ার, যে অরিজিনটা হচ্ছে এয়ারের লাং, সেই লাং এয়ার উইন্ড পাইপ দিয়ে বেরিয়ে কখনো ওরাল ক্যাভিটি দিয়ে বাইরে বেরিয়ে এসে কোনো স্পিচ সাউন্ডকে প্রডিউস করছে, কখনো আবার নেজাল ক্যাভিটি দিয়ে বাইরে বেরিয়ে এসে কোনো স্পিচ সাউন্ড প্রডিউস হচ্ছে। আমি রিপিট করছি লাইনটা, আবার বুঝবি। যে কোনো জিনিস যেটা বাইরে আউটফ্লো থাকে তার তো একটা উৎস আছে, অরিজিন আছে। আমি প যখন বলছি, ব যখন বলছি, মুখের সামনে হাতটা নিয়ে এসে দেখবি একটা ফ্লো অফ এয়ার, এবং সেই ফ্লো অফ এয়ারের মাধ্যমে স্পিচ সাউন্ডটা প্রডিউসড হচ্ছে। তাহলে এই যে ফ্লো অফ এয়ার, এটা উৎসটা কোথায়, এটার অরিজিনটা কি, সোর্সটা কি, সেটা হচ্ছে লাং। বোঝা গেছে? তাহলে লাং এয়ার বা লাং থেকে এই এয়ারের উৎস, এবং সেই লাং থেকে যে এয়ারের উৎস, সেই এয়ার উইন্ড পাইপ বেয়ে উইন্ড পাইপের পথ ধরে সেটা আসছে, এবং নেজাল ক্যাভিটি দিয়ে যখন বেরোয় সেটা, এবং এইভাবে যে স্পিচ সাউন্ডগুলো প্রডিউসড হয় সেগুলো বলে নেজাল সাউন্ড। আর ওরাল ক্যাভিটি দিয়ে যখন বেরোয় এবং সেইভাবে যে স্পিচ সাউন্ডগুলো প্রডিউসড হয় সেগুলোকে বলে নেজাল ওরাল সাউন্ড। এবারে ছবিটা আবার ডিটেলসে চলায়। উইন্ড পাইপটা দেখবি মন দিয়ে, ফুড পাইপের কোনো কাজ নেই আমাদের, কারণ স্পিচ সাউন্ডের ক্ষেত্রে, ফোনেটিক্সের ক্ষেত্রে, কোনো ফোনিম প্রডিউস করার ক্ষেত্রে, ফোনিম উচ্চারণ করার ক্ষেত্রে ফুড পাইপের কোনো কাজ আমাদের নেই। উইন্ড পাইপে ভোকাল কর্ডের মধ্যে দিয়ে লাং এয়ারটা আসছে, শুধু এয়ার বলবি না, লাং এয়ার, শুধু সাউন্ড বলবো না, স্পিচ সাউন্ড, শুধু অর্গান বলবো না, স্পিচ অর্গান। বুঝতে পারছি নিশ্চয়ই? এখানে সব কিছুই যেহেতু স্পিচ রিলেটেড, শুধু অর্গান মানে স্পিচ অর্গান, নর্মাল অর্গান আর স্পিচ অর্গানের ডিফারেন্স কালকে আমরা বুঝিয়েছি, নর্মাল সাউন্ড আর স্পিচ সাউন্ডের ডিফারেন্স সেটাও কালকে আমরা ডিসকাস করেছি। ভোকাল কর্ডসের মধ্যে কি হয় সেটা ম্যাগনিফাইড যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখানে আমি বোঝাচ্ছি, এখানে ভোকাল কর্ডসটা ডিটেল দেখবো না। আগে কিভাবে ওরাল হয়, কিভাবে নেজাল হয় সেটা দেখে না। তো ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে, অর্থাৎ উইন্ড পাইপ ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে এয়ারটা আসছে, এবং যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই ডায়াগ্রামটার ইউভুলাটা দেখবি। ইউভুলা মানে হচ্ছে ওই যে এন্ড অফ দ্য সফট প্যালেট, সফট প্যালেট যেখানে আছে তার শেষ অংশটা,
লেখা আছে দেখবি ডায়াগ্রামে ক্লিয়ারলি ইউভুলা বলে। ইউভুলাটা দেখবি প্রাচীরের সঙ্গে লেগে আছে, অ্যাবসলিউটলি সেটা কোনো জায়গা কিন্তু নেই। এই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা যদি ভাবি আমরা, এই ডায়াগ্রামটা হচ্ছে ওরাল সাউন্ডের ডায়াগ্রাম। এবার তুই ভেবে দেখ, যে লাং এয়ারটা উইন্ড পাইপের পথ দিয়ে বাইরে বেরিয়ে আসছে, সেই লাং এয়ারটার কি নেজাল ক্যাভিটি দিয়ে বেরোনোর কোনো জায়গা আছে কি? নেই, যেহেতু ইউভুলাটা একবারে সেটে আসে। ফলে এই এয়ার যেটা লাং থেকে ক্রিয়েট হয়েছে সেটা বাইরে বেরোবে কোন পথ দিয়ে? ওরাল ক্যাভিটি দিয়ে। এবং এইভাবে এয়ার বেরোনোর মাধ্যমে যে স্পিচ সাউন্ড প্রডিউসড হয়, সেই স্পিচ সাউন্ডগুলোকে বলা হয় ওরাল সাউন্ড। বোঝা গেছে? এবারে চিত্রটা একটু অন্যরকম ভাবি, আমি দ্বিতীয় ছবিটাও দরকার হলে দেবো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ধর এই ইউভুলা আর ওয়ালের মধ্যে একটা গ্যাপ আছে, তখন এই লাং এয়ারটা ওরাল ক্যাভিটি দিয়ে না বেরিয়ে সেটা বেরোবে কোথা দিয়ে? নেজাল ক্যাভিটি দিয়ে বেরোবে। এবং এইভাবে এয়ার আউটফ্লো হওয়ার মাধ্যমে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় সেগুলো বলে নেজাল সাউন্ড। সোজা কথায়, নেজাল ক্যাভিটি দিয়ে এয়ার আউটফ্লো হওয়ার ফলে সাউন্ড প্রডিউসড হলে নেজাল সাউন্ড, আর ওরাল ক্যাভিটি দিয়ে এয়ার বাইরে বেরিয়ে সাউন্ড প্রডিউসড হলে সেটা হচ্ছে ওরাল সাউন্ড। পুরো ফাংশনটা হচ্ছে ইউভুলার ওপর নির্ভর করছে, এন্ড অফ দ্য সফট প্যালেট। ইউভুলা আর এই ওয়ালের মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে সেই এয়ার নেজাল ক্যাভিটি দিয়ে বেরোবে, নেজাল সাউন্ড প্রডিউসড হবে। আর যদি এই ইউভুলা অ্যাবসলিউটলি দেওয়ালের সঙ্গে জয়েন্ট থাকে, তাহলে সেই এয়ার নেজাল ক্যাভিটি দিয়ে বেরোনোর জায়গা পাবে না, ওরাল ক্যাভিটি দিয়ে বেরোবে, এবং এইভাবে প্রডিউসড হয় ওরাল সাউন্ড। তাহলে হোপফুলি ফোনেটিক্স কাকে বলে, ফোনিম কাকে বলে, কত ধরনের ফোনিম হয়, ওরাল সাউন্ড, নেজাল সাউন্ড, আর্টিকুলেটার্স, অ্যাক্টিভ আর্টিকুলেটার, প্যাসিভ আর্টিকুলেটার, এবং এক্সাম্পল কিছু কিছু আর্টিকুলেটার্সের, আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে। নেক্সট আজকে যেটা জানবো আমরা, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই যে আমরা বললাম ফোনিম 24টা কনসোনেন্ট আর 20টা ভাওয়েল ফোনিম আছে। একবারের জন্য বলবি না 24টা কনসোনেন্ট আর 24টা ভাওয়েল, আমরা বলবো 24টা কনসোনেন্ট ফোনিম, 20টা ভাওয়েল ফোনিম আছে। অর্থাৎ 24টা স্পিচ সাউন্ড হচ্ছে কনসোনেন্ট আর 20টা স্পিচ সাউন্ড হচ্ছে ভাওয়েল। এবারে সেগুলোকে যে আমরা বলছি, ভাগ করছি, এই যে কনসোনেন্ট বলছি 24টাকে আর ভাওয়েল বলছি 20টাকে, তাহলে ডেফিনেশন অফ কনসোনেন্ট স্পিচ সাউন্ড আর ডেফিনেশন অফ ভাওয়েল স্পিচ সাউন্ড এটা আগে জানতে হবে আমাদের। কনসোনেন্ট কাকে বলে? খুব মন দিয়ে শুনবি, 3টে পয়েন্ট আছে। এ কনসোনেন্ট ইজ এ ভয়েসড অর এ ভয়েসলেস সাউন্ড। এই ভয়েসড আর ভয়েসলেস কিভাবে সেটা আমরা নির্বাচন করব, কিভাবে সেটা বুঝবো আমরা, সেটা আমি বলছি। এটা অনেকে মুখস্থ করে নেয় যে এটা ভয়েসড এটা ভয়েসলেস, মুখস্থ নয়, এটা বোঝার অত্যন্ত ইজি একটা প্যারামিটার আছে। কোন সাউন্ডটা ভয়েসড, কোন সাউন্ডটা ভয়েসলেস, ভয়েস সাউন্ড হলে কি হয় ভোকাল কর্ডে, ভয়েসলেস সাউন্ড হলে ভোকাল কর্ডে কি হয়, এটা আমি ডায়াগ্রামের সহকারে বোঝাবো। আপাতত মাথায় রাখ যে একটা কনসোনেন্ট সাউন্ড হয় ভয়েস সাউন্ড হতে পারে, না হয় ভয়েসলেস সাউন্ড হতে পারে। অর্থাৎ এই যে 24টা টোটাল যে কনসোনেন্ট স্পিচ সাউন্ড আছে, তার মধ্যে কিছু ভয়েসড, কিছু ভয়েসলেস। ক্লিয়ার হয়েছে? ওরাল অর নেজাল কনসোনেন্ট সাউন্ডগুলো, স্পিচ সাউন্ডগুলো কয়েকটা ওরাল আবার কয়েকটা নেজাল, আর প্রডিউসড উইথ দ্য হেল্প অফ দ্য ইনভলভমেন্ট অফ এ পার্টিকুলার স্ট্রিকচার। এই স্ট্রিকচার কি, এটা তো আমরা আসছি। অর্থাৎ 3টে পয়েন্ট। কনসোনেন্ট সাউন্ড কি বা কনসোনেন্ট স্পিচ সাউন্ড কাকে বলে? না, কনসোনেন্ট স্পিচ সাউন্ড 1 নম্বর পয়েন্ট আইদার ভয়েসড হবে অথবা ভয়েসলেস হবে। 2 নম্বর আইদার ওরাল সাউন্ড হবে অথবা নেজাল সাউন্ড হবে। এবং 3 নম্বর আইদার এই স্ট্রিকচার অথবা অন্য কোনো স্ট্রিকচারের মাধ্যমে প্রডিউসড হবে। এর মধ্যে এই 3টে পয়েন্টের মধ্যে একটাই পয়েন্ট আমাদের এখন জানা আছে যে ওরাল সাউন্ড আর নেজাল সাউন্ড। যেমন প নিয়ে আমরা কালকে আলোচনা করেছি। যখন আমরা উচ্চারণ করব, সেই ময়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু যে লাং এয়ারটা সেটা নেজাল ক্যাভিটি দিয়ে বেরোচ্ছে, এই কারণে কে আমরা বলবো নেজাল সাউন্ড। তাহলে হচ্ছে কনসোনেন্ট ফোনিম আর সেটাও কনসোনেন্ট ফোনিম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ওরাল কনসোনেন্ট ফোনিম বা ওরাল সাউন্ড পটা, আর হচ্ছে নেজাল কনসোনেন্ট ফোনিম বা নেজাল সাউন্ড। এরপরে আমরা আসবো এই ভয়েসলেস আর ভয়েসটা কি জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে পিকচারটা দেওয়া আছে, দ্বিতীয় যে ডায়াগ্রামটা দেওয়া আছে, সেই ডায়াগ্রামটা বের করবি এবং এই ডায়াগ্রামটা বুঝে নিবি কোথাকার ডায়াগ্রাম। এটা উইন্ড পাইপে যে ভোকাল কর্ডস আছে আমাদের, সেই ভোকাল কর্ডের কিন্তু এটা ডায়াগ্রাম, ম্যাগনিফাইড ডায়াগ্রাম, অবভিয়াসলি বড় করে দেওয়া হয়েছে ডায়াগ্রামটা বোঝার সুবিধার জন্য। এবং দেখবি এই ডায়াগ্রামে
দুটো ভোকাল কর্ড আছে, ক্লিয়ারলি মার্ক করা আছে দেখবি, দুটো ভোকাল কর্ড। এবং গ্লটিস, কাকে গ্লটিস বলে বুঝে নিবি, দ্য গ্যাপ বিটুইন দ্য টু ভোকাল কর্ডস, সেটাকে গ্লটিস বলা হয়। এই ছবিটা দেখবি একটা ভোকাল কর্ড বাঁ দিকে আছে, একটা ভোকাল কর্ড ডান দিকে আছে, এবং এই দুটো ভোকাল কর্ডের মাঝখানের যে স্পেসটা, সেই মাঝখানের স্পেসটাকে বলা হচ্ছে গ্লটিস। বুঝতে পেরেছি? তাহলে হোয়াট ইজ গ্লটিস যদি জিজ্ঞেস করে, তাহলে গ্লটিস হচ্ছে দ্য গ্যাপ অর দ্য স্পেস বিটুইন দ্য টু ভোকাল কর্ডস, দ্যাট ইজ নোন অ্যাজ গ্লটিস। ক্লিয়ার হচ্ছে? এবারে ভয়েস সাউন্ড আর ভয়েসলেস সাউন্ড যাই হোক না কেন, সেটা কিন্তু এই ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পেরিয়েই সাউন্ডটা প্রডিউসড হয়। কিন্তু একটা পার্থক্য থাকে, কোনো সময় এই ভোকাল কর্ডসগুলো ওয়াইড অ্যাপার্ট থাকে, অর্থাৎ একে অপরের থেকে অনেকটা দূরে, আর কোনো কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করার ক্ষেত্রে এই ভোকাল কর্ডসগুলো ড্রন নিয়ার, অর্থাৎ কাছাকাছি অবস্থান করে। তাহলে কোনো সময় ভোকাল কর্ডসগুলো ওয়াইড অ্যাপার্ট, কোনো সময় ভোকাল কর্ড দুটো কাছাকাছি আসে, অর্থাৎ কোনো সময় গ্লটিস ওয়াইড, কোনো সময় গ্লটিস ন্যারো। কারণ গ্লটিস মানেই যেহেতু ভোকাল কর্ড দুটোর মাঝখানে দূরত্ব, তাহলে যদি দুটো ভোকাল কর্ড দূরে দূরে অবস্থান করে, গ্লটিসও ওয়াইড হবে। আর যদি দুটো ভোকাল কর্ড সামনাসামনি চলে আসে, তখন গ্লটিস ন্যারো হবে। কারণ গ্লটিস ওয়াইড না ন্যারো, এটা ডিপেন্ড করছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ভোকাল কর্ডস। সো ইফ দ্য ভোকাল কর্ডস আর ওয়াইড অ্যাপার্ট, দেন দ্য গ্লটিস উইল বি ওয়াইড quite naturally, and if the vocal cords are drawn near, then the glottis will also be narrow. এই গ্লটিসের উপরেই বা এই ভোকাল কর্ডসের দূরত্বের উপরে নির্ভর করে কিন্তু কোন সাউন্ডটা ভয়েসড হবে, কোন সাউন্ডটা ভয়েসলেস হবে। এবারে মন দিয়ে ডেফিনেশনটা বুঝবি। ভয়েসলেস সাউন্ড নিয়ে আগে আমরা আলোচনা করি। ভয়েস মানে এখানে অ্যাকচুয়ালি কম্পন, যেটা বলি ভাইব্রেশন, মানে ভয়েসলেস মানে আমরা বোঝার সুবিধার্থে বলতে পারি ভাইব্রেশনলেস, আর ভয়েস সাউন্ড মানে আমরা বলতে পারি ভাইব্রেটেড। ভাইব্রেশন মানে কি? কম্পন। তাই ভাইব্রেশনলেস আর একটা ভাইব্রেটেড। সবচেয়ে প্রথমে আমরা বুঝবো ভয়েসলেস সাউন্ড, খুব মন দিয়ে বুঝবি কিন্তু এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ওই যে 3 টার্ম ডেসক্রিপশন আমরা বলছি সেটা কি সেটা বুঝবো পর অবশ্যই। তার জন্য কিন্তু আগে আমাদের এই ভয়েসলেস না ভয়েসড এটা ভালো করে বুঝতেই হবে। ভয়েসলেস সাউন্ডটা শুনবি, when the glottis is wide open, when the glottis is wide open, তার মানে কি? তার মানে ভোকাল কর্ডসগুলো যখন একে অপর থেকে দূরে অবস্থান করে, দুটো ভোকাল কর্ডসের মধ্যে যখন দূরত্বটা ওয়াইড, and the vocal cords are tensed, টান টান আছে, the outgoing air does not produce any vibration, the sounds thus produced are voiceless sound. খুব ন্যাচারালি একটা কমন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা কর। যদি দুটো একদম সরু ঝাঁটার কাঠি, দেখ ছবিটা ম্যাগনিফাইড আছে বলে ভোকাল কর্ডটাকে এত বড় বলে মনে হচ্ছে, এবার তুই ভাবার চেষ্টা করবি উইন্ড পাইপটাই সরু, তার মধ্যে ভোকাল কর্ড, ভেবে দেখবি একবার। তাহলে ছবিটা ম্যাগনিফাইড আছে মানে এত বড় ছবি তো নয়, বোঝার সুবিধার্থে এত বড় ছবিটা দেওয়া হয়েছে। দুটো ঝাঁটার কাঠি, একদম সরু সরু দুটো ঝাঁটার কাঠিকে খুব কমন সেন্স দিই এবং মন দিয়ে বুঝবি জায়গাটা, মুখস্থ করে নেবো এই ধারণা যদি ফোনেটিক্সে থাকে মুখস্থ করা যাবে না, ব্যাপারটা অত্যন্ত বিরক্তিকর হবে এবং অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। দুটো ঝাঁটার কাঠিকে আমি যদি একটু দূরে দূরে রাখি একে অপরের থেকে, মাঝখানের গ্যাপটা যদি বেশি থাকে এবং তারপরে ওই গ্যাপটা দিয়ে যদি আমি মৃদুমন্দ ফু দিই, তার ফলে কি ওই ভোকাল কর্ডগুলো ভাইব্রেট, সরি ওই ঝাঁটার কাঠি দুটো ভাইব্রেট হবে কি? হবে না। কারণ যেহেতু দূরে দূরে আছে, মাঝখানে অনেকটা স্পেস আছে, আমার মৃদু হাওয়ার ফলে সেই ঝাঁটার কাঠিগুলো কিন্তু কম্পিত হবে না বা ভাইব্রেটেড হবে না। কিন্তু যদি ঝাঁটার কাঠি দুটোকে আমরা সামনে নিয়ে চলে আসি, একে অপরের একদম সামনে, যেখানে গ্যাপটা একদম ন্যারো, তখন যদি আমি মৃদুমন্দ ফু দিই, তখন কিন্তু ঝাঁটার কাঠি দুটো কম্পিত হবে বা ভাইব্রেটেড হবে। এই সিম্পল লজিকটা ভোকাল কর্ডসের ক্ষেত্রে বসিয়ে নেয়। যদি ভোকাল কর্ড দুটো ওয়াইড থাকে, মানে একে অপরের থেকে দূরে, অর্থাৎ গ্লটিস ওয়াইড, তখন লাং এয়ারটা যখন ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পেরোবে, তখন ভোকাল কর্ডসগুলো কিন্তু ভাইব্রেটেড হবে না। এইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয়, সেই সাউন্ডগুলোকে বলে ভাইব্রেশনলেস বা ভয়েসলেস সাউন্ড। আর ঠিক উল্টো ছবিটা, যদি ভোকাল কর্ডসগুলো সামনাসামনি থাকে, অর্থাৎ গ্লটিসটা যদি ন্যারো হয়, সেক্ষেত্রে যখন লাং এয়ার সেই ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পেরোবে, তখন ভোকাল কর্ডসগুলো ভাইব্রেট হবে। অর্থাৎ এইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় সেগুলো বলে ভাইব্রেটেড সাউন্ড বা ভয়েস সাউন্ড। ক্লিয়ার হয়েছে? মানে সিম্পল লজিক, গ্লটিস ওয়াইড তো ভয়েসলেস সাউন্ড, গ্লটিস ন্যারো তো ভয়েস সাউন্ড। ভোকাল কর্ডস ওয়াইড অ্যাপার্ট
মানে কম্পিত হবে না, ভয়েসলেস সাউন্ড, ভাইব্রেশনলেস সাউন্ড। আর ভোকাল কর্ডস ক্লোজ টু ইচ আদার, ভাইব্রেটেড হবে, অর্থাৎ ভয়েস সাউন্ড। এবারে মুখস্থ করবি কেন? হোয়াট ইজ এ ভয়েসলেস সাউন্ড আর হোয়াট ইজ এ ভয়েস সাউন্ড, দয়া করে মুখস্থ করতে যাস না, এখানে প্রচুর তাহলে মুখস্থ করতে হবে। খুব সিম্পল রাখ, আগে সিম্পল বেঙ্গলি ব্যাপারটা বুঝে নে, তারপর নিজের মতন করে ইংরেজিতে লেখা যাবে। যদি ভোকাল কর্ড দুটো একে অপর থেকে অনেকটা দূরে অবস্থান করে, তখন লাং এয়ারটা যখন সেই ভোকাল কর্ডের মাঝখান দিয়ে পেরোবে, সেই ক্ষেত্রে ভোকাল কর্ডগুলো ভাইব্রেটেড হবে না, এবং এইভাবে যে সাউন্ডটা প্রডিউসড হবে তাকে বলা হবে ভয়েসলেস সাউন্ড। আর যদি ভোকাল কর্ডগুলো সামনাসামনি থাকে, তখন লাং এয়ারটা যখন ভোকাল কর্ড দিয়ে পাস হবে, তখন সেক্ষেত্রে ভোকাল কর্ডসগুলো যেহেতু ভাইব্রেটেড হবে, এইভাবে যে সাউন্ডটা প্রডিউসড হয় সেটাকে বলা হয় ভয়েসড সাউন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে নতুন তিনটে জিনিস এখনো পর্যন্ত জানলাম আমরা। এক হচ্ছে গ্লটিস কাকে বলে, দ্বিতীয় হচ্ছে ভয়েস সাউন্ড কি, আর তৃতীয় হচ্ছে ভয়েসলেস সাউন্ড কি। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে না হয়নি বল আমাকে? গ্লটিস হচ্ছে দ্য স্পেস বিটুইন দ্য টু ভোকাল কর্ডস, ভয়েসলেস মানে হচ্ছে ভাইব্রেশনলেস সাউন্ড, ভয়েসড মানে হচ্ছে ভাইব্রেটেড সাউন্ড। কোন ক্ষেত্রে ভয়েসলেস হয়, কোন ক্ষেত্রে ভয়েসড হয়, আশা করি সেটাও বোঝা গেছে। এরপরে চলে যায় আবার কনসোনেন্টের ডেফিনেশনটায়। কি বলা হয়েছে কনসোনেন্ট ডেফিনেশনে? তিনটে পয়েন্ট বলা হয়েছে, যে আইদার হবে ওরাল সাউন্ড নয় নেজাল সাউন্ড, আইদার হবে ভয়েস সাউন্ড অথবা ভয়েসলেস সাউন্ড, এবং যে কোনো একটা স্ট্রিকচারের মাধ্যমে সেটা প্রডিউসড হবে। এবার আমরা বুঝবো স্ট্রিকচার কাকে বলে। এই স্ট্রিকচার কাকে বলে বুঝে যাওয়ার পরে তখন আমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে যে কনসোনেন্ট সাউন্ডের এই তিনটে পয়েন্ট তাহলে কি। ভয়েস ভয়েসলেস বুঝতে পেরেছি, ওরাল নেজাল বোঝা গেছে, এবার আমাদের বুঝতে হবে এই স্ট্রিকচার কাকে বলে। স্ট্রিকচারের সোজা নাম যদি আমরা বলি টেকনিক, যেমন আমরা ফোনিমের সোজা নাম বললাম স্পিচ সাউন্ড, যেমন আমরা আর্টিকুলেটরের সোজা নাম বলছি স্পিচ অর্গান, যেমন ফোনেটিক্সের সোজা নাম বললাম দ্য সায়েন্স ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ এনি ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি ঠিক সেরকম করেই স্ট্রিকচারের সোজা ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে টেকনিক। টেকনিক কৌশল, যে কৌশলের মাধ্যমে কোনো একটা স্পিচ সাউন্ড প্রডিউসড হয় সেটাকেই বলা হয় টেকনিক, বা সেটাকেই বলা হয় স্ট্রিকচার। নানা ধরনের স্ট্রিকচার হয়, ডিটেলসে প্রত্যেকটা স্ট্রিকচার আমরা আলোচনা করব, সেটা পরে। তার আগে আমরা একটা স্ট্রিকচারের সাহায্যে একটু বুঝিয়ে দিই। যেমন দেখবি ফটোকপি যেটা দেওয়া হয়েছে পিডিএফ, প্রথম স্ট্রিকচারটার নাম আছে কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। এটা একটা টেকনিক। কমপ্লিট ওরাল ক্লোজার অর্থাৎ মুখগহ্বর কমপ্লিটলি ক্লোজ থাকবে, কোনো গ্যাপ থাকবে না, নিয়ে সেটা সাডেনলি রিলিজড হবে। এই স্ট্রিকচারের মাধ্যমে কিছু কিছু কনসোনেন্ট প্রডিউসড হয়, যেমন প, ব, ট, ড, ক, গ, এই ছটা, যাদেরকে একসঙ্গে প্লোসিভ বলে। কেন প্লোসিভ বলে, এই ছটা সাউন্ড ডিটেলসে, এগুলো পরে। আগে স্ট্রিকচারটা বুঝবি আমি কি বলছি। স্ট্রিকচারটার নাম কি বললাম? কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। দেখ তোদেরকে একটু কনসেন্ট্রেট করতে হবে, কারণ এই অনলাইন ক্লাসের মধ্যে, ইউটিউবের ক্লাসের মধ্যে ফোনেটিক্স ইট ইজ রাদার ডিফিকাল্ট। আমি ধীরে ধীরে ধাপে ধাপে খুব স্লোলি বোঝানোর চেষ্টা করব, বোর্ড ওয়ার্কও অবশ্যই করব পরের ক্লাসগুলোতে। একটু কনসেন্ট্রেশনটা রাখবি, মন দিয়ে শুনবি, বারবার করে শোন দরকার হলে, নাহলে বোঝানো কিন্তু সম্ভবপর হবে না। তো যেটা আমরা বলছিলাম, স্ট্রিকচারটার নাম কি বললাম? কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ, অর্থাৎ মুখগহ্বরের মধ্যে সম্পূর্ণ ক্লোজার থাকবে, এবং তারপরে যে রিলিজটা হবে সেটা সাডেনলি হবে, হঠাৎ করে রিলিজ হবে। এই যে প, ব, ট, ড, ক এবং গ, যেগুলো একত্রিত আমরা বলছি প্লোসিভ সাউন্ড, এই প্লোসিভ সাউন্ডগুলো এই ছটাই এই স্ট্রিকচারের মাধ্যমে উচ্চারিত হয় বা এই স্ট্রিকচারের সাহায্যে উচ্চারিত হয়। এবারে কি হয় একটু দেখা যাক, লেট আস সি, একটু এক্সপ্লেন করি আমরা, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ধর ব যখন আমরা বলছি, ব, প আমরা কালকে ডিসকাস করেছি, ব আজকে আমরা ডিসকাস করি। এটাকে স্লো মোশনে করতে হবে, আয়নার সামনে নিজের মুখটা দেখবি, তাহলে বুঝতে সুবিধা হবে এই কমপ্লিট ওরাল ক্লোজার কি আর সাডেন রিলিজটাই বা কি। যখন আমরা ব বলার প্রস্তুতি নিচ্ছি, বা ব যে স্পিচ সাউন্ডটা, বলের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে যেমন ব আছে, ব্যাংক, ব, এ, ন, ক, ওই ব সাউন্ড, ওই ব সাউন্ডটা যখন প্রডিউসড হচ্ছে, কিভাবে প্রডিউসড হচ্ছে একবার দেখ, অবশ্যই আয়নার সামনে মুখটা রেখে দেখবি, বুঝতে সুবিধা হবে। ব বলার ঠিক আগের মুহূর্তটা, মানে বটা প্রডিউস করিস না, আগের মুহূর্তটায় মুখটা একবার দেখবি নিজের আয়নায়। ব, ব যখন বলছি কি হচ্ছে, দুটো ঠোঁট, দ্য আপার লিপ অ্যান্ড দ্য লোয়ার লিপ,
জয়েন্ট হয়ে আছে, একসঙ্গে আটকে আছে। ফলে যে লাং এয়ারটা আমার ভোকাল কর্ডসের মধ্যে দিয়ে পেরিয়ে ওরাল ক্যাভিটির মধ্যে জমা হয়েছে, সেই লাং এয়ারটা কিন্তু বাইরে বেরোচ্ছে না। ওই যে কমপ্লিট ওরাল ক্লোজার, বুঝতে পারছিস? দুটো ঠোঁট যেহেতু টাইটলি জয়েন্ট আছে, অ্যাজ এ রেজাল্ট অফ ইট দ্য লাং এয়ার যেটা ওরাল ক্যাভিটির মধ্যে জমা হয়ে আছে সেটা বাইরে বেরোনোর, আউটফ্লো হওয়ার কিন্তু জায়গা পাচ্ছে না। এবার দেখ কি হয়, যখন ব আমি উচ্চারণ করছি, আমি ব এরকম করতে বলি না, ব, সাডেনলি কি হচ্ছে, এই যে টাইটলি দুটো ক্লোজ লিপস সেটা সাডেনলি খুলে যাচ্ছে এবং ভেতরে জমা হয়ে থাকা এয়ারটা সাডেনলি রাশ করে বাইরে বেরিয়ে আসছে, RUSH রাশ, বেরিয়ে আসছে বাইরে এবং ব সাউন্ডটা প্রডিউসড হচ্ছে। অর্থাৎ ব সাউন্ডটা প্রডিউস করার ক্ষেত্রে যে টেকনিকটা ফলোড হচ্ছে সেটা হচ্ছে সাডেন কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। কিন্তু ভেবে দেখবি যখন আমরা হ বলি, হ কিন্তু এই টেকনিক ফলোড হচ্ছে না। কিন্তু হ দেখ অন্যরকম, ব যখন বলছি কমপ্লিট ওরাল ক্লোজার সাডেন রিলিজ, হ যখন বলবো তখন সেখানে কি টেকনিক ফলোড হচ্ছে সেটা পরে আলোচনা করব। কিন্তু আপাতত এই কমপ্লিট ওরাল ক্লোজার আর সাডেন রিলিজটা বোঝ, বা স্ট্রিকচার কাকে বলে সেটা বোঝো। অর্থাৎ প, ব, ট, ড, ক, গ এই 6টা স্পিচ সাউন্ডের ক্ষেত্রেই যে টেকনিকটা ফলোড হয় সেটা হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ। এই ক্ষেত্রে একটা জিনিস মনে হতে পারে যে স্যার প আর ব বুঝলাম, কমপ্লিট ওরাল ক্লোজার সাডেন রিলিজ হচ্ছে, ওই যখন ট বলছি আমরা বা যখন ড বলছি আমরা, দুটো ঠোঁট তো খোলাই আছে, সেখানে কোথায় কমপ্লিট ওরাল ক্লোজার হচ্ছে? ন্যাচারালি দিস কোয়েশ্চেন উইল অ্যারাইজ ইন ইউর মাইন্ডস। নাও লেট মি এক্সপ্লেন। ট বলার ক্ষেত্রে, প এবং ব বলার ক্ষেত্রে আর্টিকুলেটর কোনগুলো? লোয়ার লিপ, আপার লিপ। কিন্তু ট আর ড বলার সময় লোয়ার লিপ আর আপার লিপের কিন্তু ভূমিকা নেই, সেখানে আছে দ্য টিপ অর ব্লেড অফ দ্য টাং, ট এর ক্ষেত্রে বলছি আমি, অ্যান্ড দ্য টিথ রিজ। ট বলার চেষ্টা কর একবার, ট ট ট বলার ঠিক আগের মুহূর্তে দেখবি জিভের যে আগের অংশটা অর্থাৎ টিপটা বা ব্লেডটা সেটা গিয়ে টিথ রিজে লাগছে, অর্থাৎ দাঁতগুলো যেখানে মাড়ির সাথে মিশছে, পেছনের দিকে মাড়ির অংশটা, তালুর দিকে অংশটা। এবং ট বলার ঠিক আগের মুহূর্তে দেখবি আমাদের কি মনে হয় যে মুখটা খোলা আছে মানেই বোধহয় এয়ার পাস হচ্ছে। একটা পাইপ ধর, একটা পাইপের যদি মুখটা আমি খুলেও রাখি, যদি পাইপের মাঝের অংশটা আমি জোর করে যদি বেঁধে দিই, মুখটা কিন্তু খোলাই আছে, পাইপের জলটা কি বেরোবে? বেরোবে না, কারণ মুখটা খোলা থাকলে কি হবে, কোথাও না কোথাও গিয়ে একটা কমপ্লিট ক্লোজার কিন্তু আমি করে দিয়েছি। ঠিক এই ট বলার ক্ষেত্রেও দেখ কি হয়, টিপ অফ দ্য টাংটা বা ব্লেড, সেই টাঙের টিপ বা ব্লেডটা গিয়ে লাগছে কোথায়? টিথ রিজে। ফলে লাং এয়ারটা যেটা ওরাল ক্যাভিটিতে এসে জমা হয়েছে সেটা কিন্তু বেরোনোর জায়গা পাচ্ছে না। ঠোঁট আমার খোলা আছে, কিন্তু যেহেতু টিপ বা ব্লেড অফ দ্য টাং টিথ রিজের সঙ্গে লেগে আছে, সেহেতু কিন্তু ওরাল ক্যাভিটির মধ্যে এয়ারটা কিন্তু জমা হয়ে আছে। এবার হঠাৎ করে টাংটা নিচে নেমে আসছে, ফলে এয়ারটা বাইরে থেকে, ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে এবং ট সাউন্ডটা প্রডিউসড হচ্ছে। এটা স্লোলি করে দেখ, ট ট। ঠিক আয়নায় দেখবি একবার, ট বলার আগের মুহূর্তটা দেখ, ইয়োর টিপ অফ দ্য টাং is closely connected with the teeth ridge. For a lung air, there is no space for the lung air to come out. Complete oral closure. And then your tongue is coming down and the air which was stored inside your oral cavity, that air is coming quickly and the sound, speech sound ট is getting produced. তাহলে এক্ষেত্রে আমরা স্ট্রিকচার ব্যাপারটা অন্তত বুঝলাম যে স্ট্রিকচার মানে হচ্ছে টেকনিক, যে টেকনিকের মাধ্যমে এই 24টা কনসোনেন্ট সাউন্ড প্রডিউসড হয় সেইগুলোকে বলা হয় স্ট্রিকচার। এবার এটা কোয়াইট ন্যাচারাল যে 24টাই তো একই টেকনিকে উচ্চারিত হবে না, 24টা আলাদা আলাদা টেকনিকে উচ্চারিত হবে। ফলে স্ট্রিকচার একটা নয়, স্ট্রিকচার অনেকগুলো আছে। তাহলে ভয়েসলেস সাউন্ড কখন হয়, ভয়েস সাউন্ড কখন হয় সেটা আশা করি বোঝা গেছে। গ্লটিস কাকে বলে সেটা বোঝা গেছে। ওরাল সাউন্ড, নেজাল সাউন্ড কিভাবে হয় সেটা বুঝতে পেরেছি। আর এই স্ট্রিকচার মানে কি, তাকে মানে কি সেটা বোঝা গেছে। এবারে বোঝ ওরাল সাউন্ড তাই কাকে বলে, সরি কনসোনেন্ট সাউন্ড কাকে বলে। কনসোনেন্ট সাউন্ডগুলো হচ্ছে সেই সাউন্ডগুলো যেগুলো হয় ভয়েসড না হয় ভয়েসলেস, হয় ওরাল না হয় নেজাল, এবং যে কোনো একটা স্ট্রিকচারের সাহায্যে উচ্চারিত হবে। অর্থাৎ 24টা কনসোনেন্ট সাউন্ডের মধ্যে কয়েকটা ভয়েসড, কয়েকটা ভয়েসলেস, কয়েকটা ওরাল সাউন্ড, কয়েকটা নেজাল সাউন্ড, এবং 24টা যে স্ট্রিকচারের মাধ্যমে উচ্চারিত হয় সেগুলো আলাদা আলাদা।
সবগুলো একই স্ট্রাকচার উচ্চারিত হয় না। সেই কারণে এইবারে যদি আমাকে ডেফিনেশন দিতে বলে যে হোয়াট ইজ এ কনসোনেন্ট সাউন্ড, আমরা তখন বলবো এ কনসোনেন্ট সাউন্ড ইজ আইদার এ ভয়েস সাউন্ড অর এ ভয়েসলেস সাউন্ড, it is either an oral sound or a nasal sound, and it is produced by the help of a particular stricture. এই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কনসোনেন্ট সাউন্ড কাকে বলে? বুঝতে না পারলে বলবি আমায় কনসোনেন্ট সাউন্ড ব্যাপারটা কি। গ্লটিস আশা করি বোঝা গেছে। তাহলে আজকের ক্লাসে মেনলি আমরা কিন্তু এই চারটে জিনিসই বুঝলাম, এখনো ডিটেলসে যাইনি আমরা ফোনেটিক্সের, শুধু বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো হচ্ছে। কারণ যখনই আমরা মেন ক্লাসে যাব তখন কিন্তু বোর্ড ওয়ার্ক অবশ্যই লাগবে, এবং সেটা করবোই পরের ক্লাস থেকে, মানডের ক্লাস থেকে আমরা বোর্ড ওয়ার্ক করবো। তাহলে আমাকে এইটুকু ক্লিয়ার করবি অন্তত গ্রুপে সবাই বলে যে ফোনেটিক্স কাকে বলে, ফোনিম বা স্পিচ সাউন্ড কাকে বলে, তোমার ভয়েসলেস সাউন্ড কাকে বলে, ভয়েস সাউন্ড কাকে বলে, গ্লটিস কি, আর্টিকুলেটার্স কাকে বলে, অ্যাক্টিভ আর্টিকুলেটার, প্যাসিভ আর্টিকুলেটার, কটা ফোনিম হয়, কনসোনেন্ট কটা, তোমার ভাওয়েল কটা, কনসোনেন্ট সাউন্ড কাকে বলে, ভাওয়েল সাউন্ড কাকে বলে, ভাওয়েল সাউন্ড এখন দেখিনি আমরা, ওরাল সাউন্ড কাকে বলে, নেজাল সাউন্ড কাকে বলে, স্ট্রিকচার মানে কি, এই বেসিক টার্মগুলো বোঝা গেছে কিনা আমাকে বলবি। পরীক্ষায় কোয়েশ্চেন কি থাকবে ফোনেটিক্স থেকে বলে দিই, বুঝতে সুবিধা হবে তোদেরও। এই যে ডেফিনিশনসগুলো আমরা পড়ছি বা এই যে থিওরিগুলো আমরা পড়ছি, এই থিওরির থেকে দুটো কোয়েশ্চেন থাকবে, 2 × 2 4, এখানে থিওরি শেষ নয়, আরও আছে। অ্যান্ড দুটো কোয়েশ্চেন থাকবে তোমার যেগুলো বলবে ফোনেটিক ট্রান্সক্রিপশন। ফোনেটিক ট্রান্সক্রিপশন মানে কি আমি তোকে বলছি। এই যে তার ব্যাংক ওয়ার্ডটা আমি বললাম, BANK, এটা তো একটা ওয়ার্ড। এবার এই ওয়ার্ডটা প্রডিউস করতে গিয়ে কোন কোন স্পিচ সাউন্ড ইনভলভড আছে, অর্থাৎ ব, অ্যা, ন আর ক, ব্যাংক, এইটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে লিখতে হবে যে এই সাউন্ডটা প্রডিউস করার ক্ষেত্রে এই এই ফোনিমগুলো ইনভলভড আছে, এবং প্রত্যেকটা ফোনিমের অর্থাৎ বয়ের, অ্যা, ন এবং ক, এই চারটেরই 3 টার্ম ডেসক্রিপশন আমাদের লিখতে হবে। 3 টার্ম ডেসক্রিপশন কি জিনিস পরের ক্লাসে অবশ্যই আমরা বুঝবো আস্তে আস্তে। আপাতত আমাকে এই পয়েন্টগুলো বলবি ক্লিয়ার হয়েছে কি হয়নি। আর একটা জিনিস শিখলাম খুব ভালো আজকে, যেটা ইম্পর্টেন্ট, যেটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড প। যদি শুধু পি লিখি, ডান দিকে বাঁ দিকে কোনো স্ল্যাশ না দিই, সেটা হচ্ছে লেটার পি। কিন্তু যখনই পি লেখার পরে ডান দিকে এবং বাঁ দিকে আমরা স্ল্যাশ দিয়ে দেবো, সেটা আর পি নয়, সেটা হবে প, অর্থাৎ সেটা হয়ে গেল স্পিচ সাউন্ড বা ফোনিম। মানে ফোনিমের সংকেত বা ফোনিমের সিম্বলই হচ্ছে এই যে দুটো বার বা দুটো স্ল্যাশ, যেটা ডান দিকে একটা এবং বাঁ দিকে একটা। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ BANK যখন লিখবো সেটা ওয়ার্ড, কিন্তু যখনই দুদিকে দুটো স্ল্যাশ দিয়ে মাঝখানে ব, অ্যা, ন, ক লিখবো, তখনই সেটা হয়ে যাবে কিন্তু দ্য ফোনিম, যে ফোনিমগুলোর মাধ্যমে ব্যাংক শব্দটা উচ্চারিত হয়। শুধু ব্যাংক কেন, আরও অনেক শব্দ আছে, ম্যান, ব্যাংক, প্যান্ট, পেন, সমস্ত ওয়ার্ডের ফোনেটিক ট্রান্সক্রিপশন হয়। কিন্তু মাথায় রাখবে আমাদের সিলেবাসে কি লেখা আছে দেখবি, 2 স্মল ওয়ার্ডস, বড় বড় ওয়ার্ড দেবে না। ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সিলেবাসও লেখা আছে, আগের 2 বছরের কোয়েশ্চেনও দেখতে পারিস। বড় ওয়ার্ড এই কারণেই দেবে না, তার কারণ একটার জন্য 2 নম্বর আছে। তাহলে 2 নম্বরের জন্য মানে 6-7টা ফোনিম সহকারে একটা ওয়ার্ড এগুলো দেবে না। জেনারেলি এরকম ছোটো ছোটো ওয়ার্ডই থাকবে, ম্যান, মিল্ক, ক্যান, কার, এইরকম ছোটো ছোটো ওয়ার্ড থাকবে, ব্যাংক, প্যান্ট, কিং, বোঝা গেছে, সিং, এরকম ছোটো ছোটো ওয়ার্ডগুলোই থাকবে। সেগুলো পরে আমরা দেখবো অবশ্যই। আগে আমায় ক্লিয়ার করবি এই ভয়েসলেস, ভয়েসড, গ্লটিস, কনসোনেন্ট, স্ট্রিকচার, ফোনিম, ওরাল সাউন্ড, নেজাল সাউন্ড, ফোনেটিক্স, আর্টিকুলেটার্স, প্যাসিভ আর্টিকুলেটার, অ্যাক্টিভ আর্টিকুলেটার, এগুলো ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে বলবি।